সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি টাইম ভ্যালু অফ মানির অর্থের সময়ের মূল্যের তৃতীয় চ্যাপ্টারটি নিয়ে তৃতীয় চ্যাপ্টারের তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা হয়তো খেয়াল করেছো যে অর্থের সময়ের মূল্যে আমরা দু ধরনের সময় নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু বলা হয়, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ফিউচার ভ্যালু। প্রথম ক্লাসে আমরা বর্তমান মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ভবিষ্যৎ মূল্যটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা 10,000 টাকা, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু, আর এটা হচ্ছে ফিউচার ভ্যালু। ঠিক আছে? তাহলে এই 10,000 টাকা 5 বছর পরে গিয়ে যে মূল্যটা হবে সেটাকেই বলা হচ্ছে ফিউচার ভ্যালু। এবং এখানে আয়ের একটা মান থাকবে, আই মিন সুদের হার, সুদের একটা হার থাকবে। আরেকটা থাকবে সময়। ঠিক আছে? এই দুটো জিনিস বিবেচনা করে 10,000 টাকা, এখানে সময়টা কত? 5 বছর। সুদের হার ধরে নেই 10%। তাহলে 10,000 টাকা 5 বছর পর 10% সুদের হারে কত টাকা হবে সেটা বের করাটাকেই বলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা পাই সেটা হচ্ছে এফভি সমান সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে পিভি কত? 10,000, 1 প্লাস আয়ের মান কত? 0.10, এন এর মান হচ্ছে 5। এটাকে করলে কত পাবো আমরা? সেটাই হবে আমাদের তাহলে 1.1 xy 5 bracket close bracket 1 plus 0.1 plus xy 5 into 10 into 16,105। ঠিক আছে? তাহলে এখানে 10,000 টাকা রাখলাম, সেই 10,000 টাকা 5 বছর পরে যাই হবে আমার 16,105 টাকা। তাহলে এই 10,000 টাকা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু, 16,105 টাকা হচ্ছে আমার ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা যদি এবার একটু সংজ্ঞার দিকে যাই, কি লিখতে পারি দেখো। বর্তমানে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ, বর্তমানে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট
সময়ের পরে নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে বৃদ্ধি প্রাপ্ত হয়ে যত হবে তাকে অথবা উক্ত অর্থকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। উক্ত অর্থকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে শর্টকাটে বলছি কি, এখানে সুদের হার থাকবে, সময় থাকবে। তাহলে সংজ্ঞার মধ্যে বলা আছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকবে। তাহলে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে যখন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কত হলো 16,105। তাহলে যে অর্থটা পাওয়া যাবে উক্ত অর্থকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে অর্থ পাওয়া যাবে সেটাই হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমরা যখন ব্যাংকে কোনো টাকা ফিক্সড করে রাখি বা একটা নির্দিষ্ট টাকা রেখে দেই, একটা নির্দিষ্ট সময় পরে সেই টাকাটা কিন্তু বেড়ে যায়। তাহলে বিষয়টা এরকম করে মনে রাখবা যে যখন যে টাকাটা আমরা রাখছি সেটা হচ্ছে বর্তমান মূল্য, আর নির্দিষ্ট সময় পরে যে টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখানে অবশ্যই একটা সময় জড়িত আছে আর সুদের হারটা জড়িত আছে। কথা বোঝা গেছে? তাহলে আমি এরপরে আমি যে জিনিসটা দেখাবো, এই ভবিষ্যৎ মূল্যটা আমরা বর্তমান মূল্যের মতো দুভাবে বের করতে পারি। একটু খেয়াল করে দেখো। ভবিষ্যৎ মূল্য একটা হচ্ছে এককালীন অর্থের জন্য, আরেকটা হচ্ছে অসমান বা মিশ্র বা অসমান নগদ প্রবাহ। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এককালীন অর্থ। দ্যাট মিনস আমরা বছরের শুরুতে একটা টাকা রাখবো, নির্দিষ্ট সময় পরে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমার এককালীন, একটা ফিক্সড অ্যামাউন্ট, একটা লামসাম বলা হয় ইংরেজিতে এটাকে। আর মিশ্র যখন হবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আমি তাহলে প্রথমে এককালীনের একটা বিষয় যে উদাহরণটা দিচ্ছি, আবার দিচ্ছি তোমাদের জন্য, একটু খেয়াল করো। 0 1 2 3 4 5। তাহলে এখানে যদি আমি ধরো 10,000 টাকা না 15,000 টাকা রাখলাম, হ্যাঁ, এটা এখানে গিয়ে কত হবে? এই 15,000 টাকাটাই হচ্ছে আমার পিভি, আর এখানে গিয়ে যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার এফভি। ঠিক আছে? এখন সুদের হার আই এখানে ধরি 10%, আর এন হচ্ছে 5 ইয়ার্স। আগের মতোই সূত্র আমার
এফ ভি সমান সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে পিভি হয়ে যাবে 15,000, 1 প্লাস 0.1, এন হবে 5। কথা বোঝা গেছে? এই বিষয়টা হচ্ছে আমার এককালীন। আচ্ছা, এখন মিশ্র যদি হয়, মিশ্রর এখানে দুটো ভাগ আছে। একটা হচ্ছে বছরের শুরু, আরেকটা হচ্ছে বছরের শেষ। একটা স্টার্টিং অফ দ্য ইয়ার, একটা হচ্ছে এন্ডিং অফ দ্য ইয়ার। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন তাহলে আমি দুটো ছবি একটু আর্ট করে দিই তোমাদের, তাহলে বুঝতে পারবা। 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা, 5 বছরে, প্রথম বছরে ধরো 5,000, দ্বিতীয় বছরে 2,000, তৃতীয় বছরে 1,000, চতুর্থ বছরে 3,000, পঞ্চম বছরে গিয়ে আবার 4,000। এটা একটা। আরেকটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। সেম টাকাগুলোই এবার দেখো, প্রথমে হচ্ছে 5,000, তারপরে হচ্ছে 2,000, তারপরে 1,000, 3,000, তারপরে হচ্ছে 4,000। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দুটো জিনিস বলছি, একটা বছরের শুরু, একটা হচ্ছে বছরের শেষ। 0 থেকে যেটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে আমার বছরের শুরু, আর যেটা 1 থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে বছরের শেষ। এই বিষয়টাকেই, এই দুটো বিষয়ই হচ্ছে আমার মিশ্র বা অসমান নগদ প্রবাহ। বিষয়টা বোঝাতে পারলাম? একটা হচ্ছে বছরের শুরু। অসমান বা মিশ্র কেন বলতেছি? কারণ দেখো, প্রত্যেকবারই টাকাটা ভ্যারি করতেছে। 5,000, 2,000, 1,000, 3,000, 4,000, এভাবে আমি প্রত্যেক বছরের শুরুতে যদি ব্যাংকে টাকা রাখি, 5 বছর পরে গিয়ে আমি কত টাকা পাবো। আবার একই জিনিস প্রথমে বছরে লাগলাম 5,000, 2,000, 1,000, 3,000, 4,000, এটা রাখতেছি বছরের শেষে। ঠিক আছে? তোমরা এটা বছর দিয়ে চিন্তা করতে পারো অথবা মাস দিয়েও চিন্তা করতে পারো বোঝার জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে মাসের শুরুতে মানে 1 তারিখে, আর একটা হচ্ছে 31 তারিখে। তো 30 তারিখে যেটা সেটা হচ্ছে মাসের শেষ, আর 1 তারিখে যেটা সেটা হচ্ছে মাসের শুরু। ঠিক আছে? তো এরকম টাকা যদি ব্যাংকে রাখি, তাহলে আমার 5 বছর পরে আমি কত টাকা পাবো, সেটাই হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এটাতে খেয়াল করো, এটাতে আমি একবারই 15,000 টাকা রাখছি, সেটা 5 বছর পরে পেতে যাচ্ছি। আর এখানে আমি প্রত্যেক বছরের শুরুতে অথবা শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতেছি, সেটা আমি 5 বছর পরে কত টাকা পাবো সেটা আমাকে বের করতে হবে। এটাকে বলা হচ্ছে মিশ্র বা অসমান, আর এটাকে বলা হচ্ছে এককালীন বা লামসাম। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করে দেখো যে প্রথমটার ক্ষেত্রে কিভাবে বের করতে হবে, পরেরটার ক্ষেত্রে কিভাবে বের করতে হবে। কিছুই না, এখানে যেমন আমরা একটা সূত্র দিয়ে করতে পারছি, কারণ এখানে পিভিটা ফিক্সড ছিল। এখানে আমার এই সূত্রটাকেই বারবার ব্যবহার করতে হবে, কিন্তু এখানে পিভিটা চেঞ্জ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? সূত্র কিন্তু আমার একটাই, আমরা এর আগেও যেটা শিখছি সেটাও যেই সূত্র, আজকে যেটা শিখতেছি সেটা কিন্তু সেম সূত্র। তোমরা এই সূত্রগুলো একটু খেয়াল রাখবা, আমি পরে আবার তোমাদেরকে বুঝাই দেব। এখন এটাতে আসি, তাহলে কয়টা বছর? 5টা বছর। আমাকে 5 বার এই সূত্রটা লিখে যোগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি এফভি পাবো। তাহলে বছরের শুরুতে যদি হয়, তাহলে আমি যদি এভাবে লিখি, এফভি সমান সমান PV1 1 plus I to the power n plus PV2 1 plus I to the power n plus PV3 1 plus I to the power n plus PV4 1 plus I to the power n plus PV5 1 plus I to the power n। ঠিক আছে? আচ্ছা,
PV1 প্রথমটার ক্ষেত্রে দেখো, পরেরটা পরে বলতেছি, প্রথমটা দেখো PV1 দ্যাট মিন্স 5,000 টাকা। সুদের হার 10% যদি হয় তাহলে এখানে কত হবে 0.1। দেখো এখানে এন এর মান কত হবে, এখানে যেহেতু শুরু হয়েছে এটা একটা ঘর 1 2 3 4 5, দ্যাট মিন্স 5 বছর পরে যায় এই টাকাটা আমি পাবো, দ্যাট মিন্স এই টাকাটা আমার ব্যাংকে 5 বছরই থাকতেছে, এখানে হবে 5। PV2 হচ্ছে 2000, 1 প্লাস আয়ের মান হবে 0.1 টু দি পাওয়ার এখানে হবে 4, কেন 1 2 3 4। একইভাবে PV3 এর মান কত হবে 1000, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার, সরি এটাতে কত হবে 1000, 1 2 3 এখানে হবে 3। PV4 মানে হবে 1 2 3 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, PV4 হবে 3000। 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 2, PV5 হবে 4000, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1। আচ্ছা, দুটো জিনিস এখানে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এন এর মান, একটা হচ্ছে পিভি। তো প্রথম থেকে যেটা হবে সেটা PV1, পরেরটা PV2, পরেরটা PV3, PV4, PV5। আর এন এর মানের ক্ষেত্রে যেটা হবে, এখানে দেখো কয়টা ঘর গেছে 1 2 3 4 5, দ্যাট মিন্স 5, পরেরটাতে গেছে 1 2 3 4, দ্যাট মিন্স 4, তারপরটাতে গেছে 1 2 3, দ্যাট মিন্স 3, তারপরটাতে 1 2, দ্যাট মিন্স 2, তারপরটাতে 1, দ্যাট মিন্স 1। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন সবগুলো পৃথক পৃথকভাবে বের করে আমার যোগ করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখন দেখি প্রথমটার মান কত আসতেছে। আচ্ছা, প্রথম হচ্ছে 1.1 xy5 ইন্টু 5000, 8052। দশমিকগুলো আমি নিচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, এরপরটা কত হবে 1.1 xy4 ইন্টু 2000, 2928, 2928 প্লাস 1.1 xy3 ইন্টু 1000, 1331। 1331। এরপরে হচ্ছে 1.1 xy2 ইন্টু 3000, 3630, 3630। এরপরে হচ্ছে 4000, তাহলে 1.1 xy1 ইন্টু 4000, 4400, 4400 প্লাস 3630 প্লাস 1331 প্লাস 2928 প্লাস 8052, তাহলে সব যোগ করে হচ্ছে 20341। তাহলে 20341
20,341। কথা বোঝা গেছে? এই 20,341 হচ্ছে আমার সবগুলো টাকা যে রাখলাম সেটার ভবিষ্যৎ মূল্য। তাহলে কত টাকা রাখছি? 5,000, 6, 7,000, 8,000, 9, 10, 11, 15,000। সেই 15,000 টাকা আমার সুদের কারণে সেটা হয়ে গেল কত? 20,341। কথা বোঝা গেছে? যেহেতু সুদের হার আছে কত আমার? 10%। এটা গেল বছরের শুরুতে। এখন একই জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো, যদি এটা বছরের শেষে হয় তাহলে কি হবে? তাহলে শুধুমাত্র এই দুটো ছবির মধ্যে একটু খেয়াল করো এবং পার্থক্যটা বুঝো। এখানে 1, 2, 3, 4, 5 প্রথমে হওয়ার কারণে 5 হয়েছে, কিন্তু যখন শেষে হচ্ছে তখন কত হচ্ছে? 1, 2, 3, 4। কথাটা বোঝা গেছে? যখন শুরুতে হচ্ছে তখন এটা 5 বছর পরে গিয়ে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, কিন্তু যখন শেষে হচ্ছে তখন কিন্তু আর 5 বছর থাকতেছে না, কারণ হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। দ্যাট মিনস এখানে আমার যখন শেষে হবে তখন 5 না হয়ে এখানে হয়ে যাবে 4। বুঝতে পারলাম বিষয়টা? এরপরে দেখো তারপরেটাতে কত হবে? 1, 2, 3 প্রত্যেকটাতে 1 করে কমে যাবে, এটাতে হবে 3। এরপরেরটাতে কত হবে? 1, 2 এটাতে হবে 2। এরপরেরটাতে কত হবে? 1। তারপরেরটাতে হবে 0। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবং এই বিষয়টা একটু মাথার মধ্যে নিতে হবে। হ্যাঁ, তাহলে যদি তোমরা এইভাবে ছক আট করে নাও তাহলে বিষয়টা সহজে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে যদি বছরের শেষে হয় তাহলে প্রথম বছর হবে 4, তারপরের বছর হবে 3, তারপরের বছর হবে 2, তারপরের বছর হবে 1, তারপরের বছর হবে 0। এভাবে আমরা গতবার যে অঙ্কটা করছি ওভাবে এটার মানটা বের করে যোগ করে দিলেই আমার বছরের শেষের যে ভবিষ্যৎ মূল্য সেটা আমি পেয়ে যাব। তাহলে এর আগে আমি কত পাইছিলাম দেখো তো? 20,341। এখানে পাইছিলাম 20,341। এখন দেখি তো কত আসে। $7,320 প্লাস 1.1xy3 ইন্টু 2,000, 2,662 প্লাস 1.1xy2 ইন্টু 1,000, 1210 প্লাস 1.1xy1 ইন্টু 3,000, 3,300 প্লাস এখানে হবে 4,000। ঠিক আছে? আচ্ছা, এবার সবগুলো যোগ করে দেই। তাহলে প্রথমে হলো 4,000 প্লাস 3,300, 1210 প্লাস 2,662, 2,662 যোগ 7,320, 7,320, 18,492, 18,492। ঠিক আছে? তাহলে দেখো তোমরা দুটো মান পেয়ে গেলাম। যদি বছরের শুরুতে হয় তাহলে হচ্ছে 20,341, আর যদি শেষে হয় তাহলে 18,492। তাহলে কোনটা ভালো হচ্ছে? বছরের শুরুতে, তাই না? বেশি টাকা পাওয়া যাবে, বেশি লাভ। ঠিক আছে? এখন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে বছরের শুরুতে বা শেষে হোক তোমাদেরকে যদি বের করতে বলে এভাবে আমরা মানটা বের করব। কথা বুঝে গেছে? তাহলে এই চ্যাপ্টারে আমাদের মূল বিষয়টাই হচ্ছে তোমাদের প্রশ্ন পড়ে বুঝতে হবে যেটা কখন টাকাটা রাখা হচ্ছে বা দেয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে মিশ্র গেল, আমরা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য বের করা শিখলাম। এখন আমরা যে জিনিসটা শিখব সেটার নাম হচ্ছে অ্যানুইটি বা বার্ষিকী।
অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। ঠিক আছে। আচ্ছা, আবার আমরা একটু ছবিতে চলে যাই। 0 1 2 3 4 5 4000 3000 1000 3500 5000। আচ্ছা, 0 1 2 3 4 5 4000 4000 4000 4000 4000। Zero, one, two, three, four, five. 4000 ঠিক আছে। আচ্ছা, তিনটা ছবির মধ্যে তোমরা পার্থক্যগুলো, এটা কিন্তু আমি আগেই করছি তাই না? এখন এটার সাথে এটার পার্থক্যটা কি? এখানে দেখো টাকাগুলো সমান না, এখানে হচ্ছে টাকাগুলো সমান। টাকাগুলো যখন সমান সেটার আবার দুইটা আছে, একটা হচ্ছে শুরুতে আর একটা হচ্ছে শেষে। তার মানে সংজ্ঞাটা যদি আমি এভাবে বলি, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ বা প্রদান করাকে বার্ষিক বৃত্তি বলা হয়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে আমি সংজ্ঞাটা লিখি তাহলে তোমাদের ভালো হবে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাপ্তি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ, প্রাপ্তি বা প্রদানও দিলে হয়, গ্রহণ বা প্রদান করাকে বার্ষিক বৃত্তি বলে। ঠিক আছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পর্যন্ত, তিনটা জিনিস আছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ, এই যে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরপর, মানে এই সময়টা ঠিক হতে হবে। ঠিক আছে। নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পর্যন্ত, দ্যাট মিনস 5 বছর হোক, 6 বছর হোক, 7 বছর হোক, এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ বা প্রদান করাকে বার্ষিক বৃত্তি বলা হয় বা অ্যানুইটি বলা হয়। ঠিক আছে। তাহলে এটা গেল বার্ষিক বৃত্তি, মনে থাকবে। আচ্ছা, এই বার্ষিক বৃত্তিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। বার্ষিক বৃত্তি
একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি। আরেকটা হচ্ছে প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি, একটা প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ বলা হয়। একটা হচ্ছে সাধারণ, সেটা হচ্ছে অর্ডিনারি বার্ষিক বৃত্তি, আর প্রদেয় বা অগ্রিমকে বলা হয় অ্যানুইটি ডিউ। ঠিক আছে? আচ্ছা, এখন কখন সাধারণ হবে, কখন অগ্রিম বা প্রদেয় হবে, দুটো জিনিস। একটা হচ্ছে বছরের শুরু, বছরের শেষ, আরেকটা হচ্ছে বছরের শুরু। দুটো জিনিস লিখলাম আমি, একটা হচ্ছে বছরের শেষ, একটা হচ্ছে বছরের শুরু। তার মানে এই যে এটা হচ্ছে বছরের শেষ, বছরের শেষে যদি শুরু হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। আর বছরের শেষে যদি শুরু হয়, বছরের শুরুতে যদি শুরু হয় তাহলে সেটা হবে প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। ঠিক আছে? তাহলে কয়টা জিনিস বললাম। একটা হচ্ছে বার্ষিক বৃত্তি কাকে বলে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ বা প্রদান করাকে বার্ষিক বৃত্তি বলা হয়। এই বার্ষিক বৃত্তিটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি, একটা হচ্ছে প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। সাধারণ বার্ষিক বৃত্তি কোনটা, যেটা বছরের শেষে শুরু হয় সেটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি, আর যেটা বছরের শুরুতে শুরু হয় সেটা হচ্ছে প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি। কথা বুঝে গেছে? তাহলে এখন আমরা যেটা করব, এই বার্ষিক বৃত্তির কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এই বার্ষিক বৃত্তিটা দুটা হলো না, আবার সময় আমরা দুটা পেলাম, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। আর বার্ষিক বৃত্তি হচ্ছে সাধারণ আর হচ্ছে প্রদেয়। তাহলে সময় আমরা কয়টা পেলাম, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ, তাই না? আচ্ছা, বার্ষিক বৃত্তি বার্ষিক বৃত্তি, এই বার্ষিক বৃত্তি আমরা কটা পেলাম, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে প্রদেয় বা অগ্রিম। প্রদেয়। তাহলে এই প্রত্যেকটার সাথে এই প্রত্যেকটা কয়ভাবে যাবে, একটা হচ্ছে সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, ঠিক আছে, প্রদেয় বার্ষিকীর বর্তমান মূল্য, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, প্রদেয় বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। দ্যাট মিন্স চারটা হবে। কয়টা হবে, চারটা। এক নম্বর দেই, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য। সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অর্ডিনারি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি
অর্ডিনারি। ঠিক আছে, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য। ঠিক আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অর্ডিনারি। তার মানে এটার ক্ষেত্রে এটা যদি সংজ্ঞাটা তোমরা চিন্তা করো কিভাবে বলা যাবে, যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় অন্তর অন্তর বছরের শেষে যদি আরম্ভ হয় বা জমা দেওয়া হয়, তাহলে সেখান থেকে যে অর্থটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য। দ্যাট মিনস বিষয়টা যদি এভাবে বলি, 0, 1, 2, 3, 4, 5, 4,000, 4,000, 4,000, 4,000। এখন তোমরা তো বলবা যে স্যার একটু আগেই তো আপনি বললেন এটাকে একটা পিভি সূত্র দিয়ে আমরা সহজে 5 বছর করে বর্তমান মূল্যটা বের করে ফেলতে পারি। এখন যদি এটা 5 বছরের জায়গায় 10 বছর হয়, 10 বছরের জায়গায় 20 বছর হয়, অথবা তার থেকেও বেশি হয়, তখন কিন্তু আমরা 50 বার ওই কাজটা করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? এটার থেকে আমরা সহজে যেভাবে করতে পারি সেটা হচ্ছে পিভি এ 1 minus 1 divided by 1 plus I to the power n divided by I। ঠিক আছে, অথবা PV সমান সমান A by I 1 minus, এটা হবে না তখন, 1 minus 1 divided by 1 plus I to the power n। কথা বোঝা গেছে? এখানে এটার ক্ষেত্রে কি হবে, n এর মান হবে 5 আর I এর মান যদি ধরে নিই 10%, তাহলে অ্যানুইটি কত হবে, এর মান কত হবে, a সমান সমান হবে 4,000। তাহলে এটা কি বললাম আমি, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অর্ডিনারি। ঠিক আছে, তাহলে পিভি সমান সমান এ 1 minus 1 divided by 1 plus I to the power n divided by I, অথবা এই আইটাকে যদি আমি বাইরে এনে লিখি তাহলে যেটা হবে, তাহলে এই আইটা 1 এর নিচে চলে আসলো 1 minus 1 divided by 1 plus I to the power n। দুটোর মধ্যে যে কোনো একটা মনে রাখলেই চলবে, অনেক সময় বইগুলোতে দুটোই দেওয়া আছে, তো এই জন্য আমি দুটোই আলোচনা করে দিলাম। তাহলে এটা গেল একটা, এখান থেকে কয়টা হবে, 4টা হবে। তাহলে এটা সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য। এখন আসো সাধারণ বার্ষিকী থাক, বর্তমানের জায়গায় আমি ভবিষ্যৎ দিয়ে দিই। তাহলে বর্তমান মূল্য বের করতে গেলে আমাকে এই জায়গাটাতে বের করতে হয় পিভি, আর ভবিষ্যৎ মূল্য হচ্ছে এই যে 5 এর এখানে হচ্ছে এভি। হ্যাঁ, আচ্ছা ওই বিষয়ে না আসি, তাহলে এখন সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যটা বের করি। তাহলে প্রথমটা গেল আমার সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য। এবার আসো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি অর্ডিনারি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি অর্ডিনারি। ছকটা একই থাকবে, 0, 1, 2, 3, 4, 5, 4,000, 4,000। ঠিক আছে, তাহলে
এফ বি সমান সমান এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আই। এফ বি সমান সমান এ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায় 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আই। তাহলে এখানে এ কত হবে 4000, আই কত হবে ধরে নিই 10%, এন হবে 5 ইয়ার্স। তাহলে এখানে মানগুলো বসালেই আমি সলভ করলেই পেয়ে যাব। হ্যাঁ, তাহলে হলো 4000 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড বাই 0.1। বোঝা গেছে? এটা হচ্ছে সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। তাহলে একটা এখানে বের করলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর এখানে বের করলে ফিউচার ভ্যালু। তাহলে সাধারণ বার্ষিকী দুটো গেল, সাধারণ বার্ষিকী একটা বর্তমান মূল্য গেল, একটা ভবিষ্যৎ মূল্য গেল। এবার আসো প্রদেয় বার্ষিকীর বর্তমান মূল্য। তাহলে এটা শেষ। এবার যেটা আসবে সেটা হচ্ছে প্রদেয় বার্ষিকীর বর্তমান মূল্য বা অগ্রিম বার্ষিকীর বর্তমান মূল্য। 3 নাম্বার, অগ্রিম বার্ষিকীর বর্তমান মূল্য। ইংরেজিতে কি বলা হয়? প্রেজেন্ট ভ্যালু অফ annuity present value of annuity due, present value of annuity due, present value of annuity due, that means এর আগে আমার যেটা শুরু হয়েছিল 1 থেকে, এখন সেটা শুরু হবে 0 থেকে। 1 2 3 4 5, তাহলে এটা শুরু হবে এখান থেকে 4000 4000 4000। তাহলে তোমাদেরকে একটু আগেই বলা হয়েছে ডিউ মানে হচ্ছে যেটা বছরের শুরুতে হবে, আর অর্ডিনারি মানে বা সাধারণ মানে যেটা বছরের শেষে হবে। তার মানে এখানে বছরের শুরুতে হলো। এখান থেকে এখন আমার সূত্রটা কী হবে? আগের সূত্রটা তোমরা একটু দেখে নিবা। প্রেজেন্ট ভ্যালু পিভি সমান সমান এ, দুটো ছিল না, একটা হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইড বাই আই। এটা ছিল হচ্ছে আমার সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য। এখন প্রদেয় মূল্যের ক্ষেত্রে একটা জিনিস যোগ হয়ে যাবে 1 প্লাস আই, এটা দ্বারা গুণ করতে হবে। কথা বুঝে গেছে? কারণ যেহেতু প্রত্যেকবার বছরের শুরু থেকে শুরু হচ্ছে, এই জন্য 1 বছর অতিরিক্ত সুদ পাওয়া যাবে। এই অতিরিক্ত সুদের কারণে এটাকে গুণ করে দিতে হবে। আচ্ছা, এটা যদি অথবা দিয়ে আরেকটা সূত্র লিখি, তাহলে পিভি সমান সমান এ বাই আই 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হলো এটা। আরেকটা কি বাকি থাকলো, সেটা হচ্ছে অগ্রিম বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। চার নাম্বার, অগ্রিম বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। অগ্রিম বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু অফ annuity due, future value of annuity due, that means আগের মতোই 0 1 2 3 4 5। তার মানে এটা শুরু হবে 0 থেকে। এখানে 4000
এটাতে 4000, এটাতে 4000, 4000, এটাতে 4000। তাহলে 5 বার দিলাম, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে এর আগে আমার সূত্রটা কি ছিল? FB সমান সমান A 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই I। এখন ডিউ এর কারণে শুধুমাত্র এখানে 1 প্লাস I দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এখানে 1 প্লাস I দ্বারা গুণ করলেই আমি পেয়ে যাব। তাহলে এখানে আগের মতোই সব কিছু ধরে নেই। A হচ্ছে 4000, I হচ্ছে 10%, n হচ্ছে 5। তাহলে FBটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে মানগুলো বসাই, 4000 1 plus I to the power 1 plus 0.1 to the power 5 minus 1 plus 0.1। ঠিক আছে, এটা আমরা সলভ করলেই মানটা পেয়ে যাব। তাহলে আজকে আমরা যে কাজটা করলাম, মোটামুটি 4টা সূত্র, তাই না? তোমরা একটু খেয়াল করে দেখো, আমি আবার বলতেছি। সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, প্রদেয় বার্ষিকীর বর্তমান মূল্য, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, প্রদেয় বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, এই 4টা সূত্র আমাদেরকে ভালো মতো খেয়াল রাখতে হবে। এবং নেক্সট ক্লাসে আমরা এই 4টা সূত্র দিয়ে অঙ্কের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কিভাবে ধরতে হয়, কিভাবে অঙ্কটা সলভ করতে হয় সেটা দেখব। তার আগে তোমাদেরকে যে জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটারে আমি কিন্তু সংজ্ঞা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। এই সংজ্ঞাগুলো তোমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে বা একটু মনে রাখতে হবে, যাতে তোমরা যখন প্রয়োগে আসবে তখন যাতে সেটাকে তোমরা ফাইন্ড আউট করতে পারো। কথা বুঝে গেছে? তাহলে আজকে এই 4টা সূত্র তোমরা একটু ভালো করে দেখো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা হবে, দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।